জয় হিন্দ, জয় ভারত। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমিতে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আমি শ্যামল রয়। তো আজকে আমরা এসএসসি জিডি নিউ সিলেবাস 2025 সম্পর্কে আলোচনা করব ইতিহাস থেকে। তো ইতিহাসের কোন কোন অধ্যায় আমরা এসএসসি জিডির ক্ষেত্রে পড়ব এবং কোন কোন অধ্যায় আমাদের গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, যদি আমরা দেখি এসএসসি জিডিতে হিস্ট্রি থেকে 3 থেকে 4টি প্রশ্ন কিন্তু আসে। 3 থেকে 4টি প্রশ্ন আসা মানে আমরা যদি দেখি একটি প্রশ্নের মান কি থাকে 2। তো 3 থেকে 4টি প্রশ্ন আসা মানে 6 থেকে 8 নাম্বার তোমাদের ইতিহাস থেকে থাকবে কিন্তু। তো এই 6 থেকে 8 নাম্বারটা আমরা কিভাবে তুলব সেই সম্পর্কে আমরা আজকে জানবো এবং আমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাস সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। এবং আমাদের বাংলা ডিফেন্স একাডেমিতে তোমরা যদি দেখো, আমি ছাড়াও মানে শ্যামল স্যার ছাড়াও আমাদের সুজিত স্যার, রাজা স্যার, ঐশ্বর্য স্যার, তারাও কিন্তু তাদের যে মানে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদের বিশেষ করে সহজ এবং সরল ভাষায় পড়িয়ে দেবেন। এই সহজ সরল ভাষা পড়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ডিফেন্স একাডেমি অবশ্যই দেখতে হবে এসএসসির ক্ষেত্রে। তো দেখো, আজকে আমরা এসএসসি জিডি নিউ সিলেবাস হিস্ট্রি সম্পর্কে আজকে আমরা জানবো, অবগত হব। তো দেখো কি রয়েছে এই এসএসসি জিডিতে, ইতিহাস থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এসএসসি জিডির নিউ সিলেবাস হিস্ট্রি থেকে, তাই না? 2025 এর জন্য আমরা টার্গেট রেখেছি। 2025 কে টার্গেট করে আজকে আমরা ইতিহাসের সিলেবাস জানবো। দেখো, ভারতের ইতিহাস বা আমরা বলতে পারি প্রাচীন ভারতের ইতিহাস, এটি অ্যাকচুয়ালি কি হতো? এটি হতো আমাদের প্রাচীন। তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে কোন কোন অধ্যায় পড়তে হবে আমাদের সেটা জানবো। দেখো, প্রথমে যদি আমরা দেখি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। কি বললাম? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে দেয়। এটাকে যদি আমরা বলি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে হরপ্পা বা সিন্ধু সভ্যতা থেকে কিন্তু আমাদের কি পরীক্ষায় দিয়ে দেয়। তো এটা আমাদের বিশেষ করে পড়তেই হবে এবং ইতিহাস পড়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু বাংলা ডিফেন্স একাডেমি দেখতেই হবে, ঠিক আছে? এরপর দেখো বৈদিক সভ্যতা বা বৈদিক এরা। বৈদিক সভ্যতাকে আমরা দুটি ভাগে ভাগ করতেই পারি, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী যুগ বৈদিক যুগ। তো ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগ যে রয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে পড়বো এবং অতি সহজ সরল ভাষায় পড়বো, যাতে তোমাদের মাথার মধ্যে গেঁথে যায়। এরপরে দেখো বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম পড়বো। দেখো, বৈদিক যুগের পরবর্তী কালে দেখবো আমাদের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের আবির্ভাব হবে। বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ, জৈন ধর্ম মহাবীর প্রবর্তন করবে, তাই তো? এরপরে আমরা দেখবো ষোড়শ মহাজনপদ। সেই সময়ে বৌদ্ধ যুগে বা গৌতম বুদ্ধের সমসাময়িক বা আমরা যদি দেখি বৈদিক সভ্যতার পরবর্তীকালে ভারতে 16টা রাজ্যের নতুন রাজ্যের সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো ষোড়শ মহাজনপদ। এখন যদি আমরা দেখি যে ভারতে কয়টি রাজ্য আছে, ভারতে এখন বর্তমানে 28টি রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি রয়েছে? 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কিন্তু সেই সময় আমরা যদি দেখি, সেই সময় ষোড়শ মহাজনপদ মানে 16টি রাজ্য সেই সময় ছিল। এরপরে দেখো কি রয়েছে মগধের উত্থান। এই ষোড়শ মহাজন পদের মধ্যে দেখবো যে মগধের উত্থান হবে, তাই তো? এই 16টা মহাজন পদের মধ্যে দেখবো মগধ সব থেকে বেশি শক্তিশালী হবে। নেক্সট দেখো কি রয়েছে, দেখো সেই সময় আমরা যদি দেখি, প্রথমে যদি আমরা দেখি হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশ
দেখো প্রথম যদি আমাদের রাজবংশ দেখি হর্ষঙ্ক বংশ, এটা মিস্টেক হয়ে গেছে, হর্ষঙ্ক বংশটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু হর্ষঙ্ক বংশ আমাদের প্রথমে পড়তে হবে। রাজনৈতিক আধিপত্যের যুগে যদি আমরা দেখি হর্ষঙ্ক বংশ আমাদের পড়তেই হবে। এই হর্ষঙ্ক বংশ আমরা পড়ে নেব। এই হর্ষঙ্ক বংশের পরে আমরা যদি দেখি শিশুনাগ বংশ আসবে, শিশুনাগের পরে নন্দ বংশ, এগুলো আমরা ক্লাসে একের পরে এক করবো। এরপরে দেখো মৌর্য বংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মৌর্য বংশ থেকে কিন্তু পরীক্ষায় আসেই। মৌর্য বংশটা আমাদের একটু যেটা আমরা পড়ে নেব। মৌর্যের পরে দেখব কুষাণ বংশ। দেখো মৌর্য বংশের পরবর্তীকালে যদি আমরা দেখি, বিশেষ করে প্রাচীন ভারতে বিভিন্ন কি দেখব, বিভিন্ন বৈদেশিক শক্তি, বিভিন্ন বৈদেশিক শক্তি আক্রমণ কিন্তু হবে। এই বৈদেশিক শক্তির মধ্যে দেখবো আমরা কুষাণরা রয়েছে, এছাড়াও শক আছে, কি শক, হুল, পাঠান, এরা কিন্তু কি করবে, আক্রমণ করবে। ঠিক আছে, এরা ভারতবর্ষের মধ্যে আক্রমণ করবে। এই মৌর্য যুগের পরবর্তীকালে দেখবো আমরা সাতবাহন বংশ, যেটি আমাদের কি রয়েছে দক্ষিণ ভারতের একটি বংশ। এগুলো যদিও ছোট ছোট একটা বংশ, মানে মৌর্য পরবর্তীকালে দেখবো আমরা, তো এগুলো আমরা কভার করব। এরপরে দেখবো শশাঙ্ক এবং হর্ষবর্ধন। দেখো শশাঙ্ক যদি আমরা ধরি, শশাঙ্ক হচ্ছে বাংলার প্রথম রাজবংশ, বাংলার প্রথম বংশ রাজবংশ যদি আমরা দেখি শশাঙ্ক। এরপরে দেখবো আমরা হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশ অ্যাকচুয়ালি হর্ষঙ্ক নাম অনুসারে বংশটা বলা হয়, এটার নাম হচ্ছে পুষ্যবতী বংশ। এর নাম কি, পুষ্যবতী বংশ। এই পুষ্যবতী বংশের যদি আমরা দেখি শ্রেষ্ঠ রাজা হর্ষবর্ধন। হর্ষবর্ধন সম্পর্কে আমাদের পড়তেই হবে। ঠিক আছে, এই যে বংশগুলো যাওয়ার পরেই, এগুলো বংশ চলে যাওয়ার পরে আমাদের বিশেষ একটি বংশ আসবে, সেটা হচ্ছে আমাদের কি, গুপ্ত বংশ। এই গুপ্ত বংশ সম্পর্কে আমরা জানবো বা এ টু জেড পড়বো গুপ্ত বংশ। গুপ্ত বংশকে আমরা বলতে পারি প্রাচীন ভারতের সুবর্ণ যুগ। গুপ্ত বংশই সেই সময় দেখবো আমরা প্রাচীন ভারতের সুবর্ণ যুগ। এইখানে আমরা গুপ্ত বংশের মধ্যে পাবো সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হচ্ছে, ভারতের নেপোলিয়ন বলা হয়, তাই তো। তার পরবর্তী বংশ আমরা দেখবো পাল বংশ ও সেন বংশ, এগুলো কিন্তু বাংলার বংশ। দক্ষিণ ভারতের ইতিহাস আমরা পড়বো পরবর্তীকালে পাল সেনের পর। এরপরে যদি আমরা দেখি কি রয়েছে, ভারতে মুসলিমদের আগমন। এটি কিন্তু গেল প্রাচীন, এটা হবে আমাদের মিডিয়েভেল মানে মধ্যযুগ। কি হবে এটা, মধ্যযুগ। মধ্যযুগ কি বললাম, মধ্যযুগ। দেখো মুসলিমরা যখনই ভারতে আক্রমণ চালাবে তখন থেকে আমাদের হয়ে যাবে মধ্যযুগের আগমন। ঠিক আছে, এই ভারতে মুসলিমদের আগমন সেটা আমরা মধ্যযুগের মধ্যে ফেলবো। বিশেষ করে আমরা যদি দেখি মোহাম্মদ ঘুরি, তাই না, মোহাম্মদ ঘুরি, গজনীর সুলতান মাহমুদ, এরা কি করবে, ভারতের মধ্যে বারবার আক্রমণ করবে। তো তখন থেকে আমাদের ভারতের মুসলিমদের আগমন শুরু হয়ে যাবে। এবং ভারতের যদি আমরা দেখি মোহাম্মদ ঘুরি প্রথম ভারতের রাজবংশ প্রতিষ্ঠা করবে। যদিও আমরা দেখি যে তার যে জামাই রয়েছে কুতুবউদ্দিন আইবক, কি নাম, কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক ভারতের প্রথম, এখানে লাইনটি আসেনি, কুতুবউদ্দিন আইবক প্রথমে যে বংশটি প্রতিষ্ঠিত করবে সেটা হচ্ছে দাস বংশ। দাস বংশ বা আমরা বলতে পারি সুলতানি বংশ। সুলতানি বংশ, এই দাস বংশ বা সুলতানি বংশটা আমরা করব। দাস বংশ বা সুলতানি বংশে আমরা দেখব যে 5টা বংশ এখানে রাজত্ব করবে। সেই 5টা বংশ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়ব। তারপরে আসবে আমাদের মুঘল সাম্রাজ্য। ঠিক আছে,
এই 5টা বংশের সময় যদি আমরা দেখি, দক্ষিণ ভারতের মধ্যে দুটো রাজবংশের সৃষ্টি হবে, যেটা আমরা দেখব কি বংশ, দুটি রাজবংশের নাম হচ্ছে আমাদের বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর, আরেকটি দেখব বাহমনি, আরেকটি দেখব বাহমনি। বিজয়নগর এবং বাহমনি আমরা সুলতানি যুগের মাঝখানেই পাবো, কারণ সুলতানি যুগের সময় যে একজন রাজা আমাদের রাজত্ব করবে, যাকে আমরা পাগলা রাজা বলি, তুগলক বংশের একজন শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুগলক। কি নাম? মোহাম্মদ বিন তুগলক। তারই সময় বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে আর বাহামনি সাম্রাজ্য দক্ষিণ ভারতে কিন্তু প্রতিষ্ঠিত হবে। তারপরে আমরা কিন্তু পড়বো মোগল সাম্রাজ্য বেসিক্যালি। হ্যাঁ, তো এইখানে মিস্টেক হয়ে গেছে টাইপিং এর মধ্যে। মোগল সাম্রাজ্যের পরবর্তীকালে পড়বো। মোগল সাম্রাজ্য যদি আমরা দেখি 5 থেকে 6 জন রাজাকে আমরা পড়বো, 5 থেকে 6। মোগল সাম্রাজ্য যদি আমরা মেনলি দেখি 1707 পর্যন্ত আমরা দেখবো। ঔরঙ্গজেব যখনই মারা যাবে 1707 সালে, তখনই মোগল সাম্রাজ্যের পতন শুরু হবে। এবং মোগল সাম্রাজ্যের সমসাময়িক দেখবো আমরা মারাঠা সাম্রাজ্য মহারাষ্ট্রের মধ্যে, সেই সময় দেখবো আমরা শিখ। এবং এই যে 1707 খ্রিস্টাব্দের পরে দেখবো আমরা ভারতে ইউরোপীয় শক্তির আগমন কিন্তু পুরোপুরি ভাবে ঘটে যাবে। ভারতে কি ঘটবে? ইউরোপীয় শক্তির আগমন ঘটবে কিন্তু। ঠিক আছে, এই ইউরোপীয় শক্তির আগমন ঘটার সঙ্গে সঙ্গেই দেখবো মানে 1707 খ্রিস্টাব্দ থেকে আমরা কি জানি, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যাবে। এবং ঔরঙ্গজেব মারা যাওয়ার পরবর্তীকালে 1707 থেকে 1857 খ্রিস্টাব্দ পলাশির যুদ্ধ পর্যন্ত যে মুঘল রাজারা রাজত্ব করবে তারা ছিলেন খুবই দুর্বল প্রকৃতির। ঠিক আছে, এরপরে আমরা দেখবো আধুনিক যুগ শুরু হয়ে যাবে। এই আধুনিক যুগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখবো ভারতে সংঘটিত বিভিন্ন বিদ্রোহ শুরু হবে। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। কারণ দেখবো 1857 খ্রিস্টাব্দের পর ইংরেজরা পুরোপুরি ভাবে ভারত ধীরে ধীরে মানে দখল করার চেষ্টা করবে এবং ভারত দখলও করে ফেলবে তারা। এবং ভারত যখনই দখল করে ফেলবে তখনই দেখবো ভারতের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বিদ্রোহ সংগঠিত হবে। এবং পরবর্তীকালে ভারতের বিভিন্ন বিদ্রোহ হওয়ার পরবর্তীকালে দেখবো ভারতের স্বাধীনতাও আসবে। ভারতের স্বাধীনতা আমরা সকলেই জানি, ভারতের স্বাধীনতা কত সালে হয়? 1947 সালে। দেখো তার মধ্যে আমরা কি পাবো? ভারতের স্বাধীনতার মধ্যে আমরা পাবো কি দেখবো? বাংলার গভর্নর বা ভারতের গভর্নর জেনারেল বা তারপর ভারতের ভাইসরয়, সেই সঙ্গে আমরা দেখবো জাতীয় কংগ্রেস এবং বিভিন্ন ধরনের পত্রিকা, সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়বো। তো দেখো এই ছিল আমাদের ইতিহাসের সমগ্র আমাদের এসএসসি জিডির নিউ সিলেবাস। এসএসসি জিডির নিউ সিলেবাসে আমি কি বললাম, ভারতের স্বাধীনতার জন্য যে বিভিন্ন ধরনের ব্যক্তিগুলো রয়েছে সে সম্পর্কে আমরা পড়বো। জাতীয় কংগ্রেস থেকে শুরু করে মহাত্মা গান্ধী, তারপর হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সকলের সম্পর্কে আমরা জানবো এবং বিস্তারিতভাবে জানবো। তো তোমরা বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলটিকে পুরোপুরিভাবে দেখো, A to Z পর্যন্ত দেখো। আশা করি তোমাদের যে এসএসসি জিডি পরীক্ষা রয়েছে সেখানে তোমরা ভালো একটা ফল পাবে। তো এই ছিল আজকে আমাদের বিস্তারিতভাবে সিলেবাসটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।